আরও একবার টান টান উত্তেজনা, আরও একবার দর্শকদের মনে প্রবল উৎকণ্ঠা, আরও একবার তীরে এসে তরি ডুবা। বাংলাদেশের স্পোর্টসে হোক সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল, তীরে এসে তরি ডুবা যেন নিত্য নৈমিত্তিক অংশ। এবং আজকেও ঘটল ঠিক তাই। এবার নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে জয়ের একটা ম্যাচ শেষ মুহূর্তে এসে শেষ ওভারে 4 বলে 4 উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে জয়ী করে দেওয়া হলো 7 রানে। এ নিয়েই কথা বলতে আমি আশফাকুল মুশফিক, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আশরাফুল ইসলাম সনি। সনি, কেমন দেখলেন পুরো ম্যাচটা ওভারঅল? ম্যাচের শুরু থেকে যদি বলি, শ্রীলঙ্কা অনেক ভালো শুরু করেছিল। প্রথমে যদিও উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে যে একটা পার্টনারশিপ, দুর্দান্ত পার্টনারশিপ করে ম্যাচকে কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে 250 থেকে 300 হতে পারে। বোলাররা কিন্তু কাজ করে দিয়েছে। তারপরে আমরা যে টার্গেট পেলাম 203 রানের টার্গেট, সহজ টার্গেট কিন্তু বলা যায়। বাংলাদেশ প্রথমে একটু ছন্নছাড়া ছিল, তারপরে কিন্তু খুব ভালো খেলছিল। নিগার সুলতানা অধিনায়ক, তিনি গেল সব ম্যাচেই খুবই বাজে পারফরমেন্স করেছেন আমি বলবো, কিন্তু এই ম্যাচে তিনি একবারে খুবই ভালো খেলেছেন। অধিনায়কের দায়িত্ব মানে সময় মতোই তিনি পালন করেছেন। কিন্তু তারপরেও লাস্টে এসে লাস্ট ওভারে যখন 9 রান দরকার, তখন তিনি যা করলেন, তার সাথে আরও যে 3 প্লেয়ার, প্রথম 4 বলে 4টি উইকেট, বাংলাদেশ তখনও কিন্তু ম্যাচ থেকে ছিটকে গেছে। খুবই দুঃখের বিষয়, শেষ পর্যন্ত 7 রানের একটা আক্ষেপ। ঠিক তাই, যেমন পুরো ম্যাচটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছিলেন নিগার সুলতানা জ্যোতি, তার সঙ্গে স্বর্ণা ছিলেন, শুরুতে শারমিনও অনেক রান করে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। শেষ মুহূর্তে কিন্তু যদি আরেকটু টানা যেত, এমনটা হলো না যে জ্যোতির অপোজিটে যে ছিল, মানে প্রথমে রাবে আউট হলেন এলবিডব্লিউ, এর পরের একটা রান আউট হলো, এরপর জ্যোতি বাধ্য হয়ে একটা 6 মারার চেষ্টা করলেন, ক্যাচ আউট হয়ে গেলেন, কিছুটা একা হয়ে গেলেন কিনা ক্যাপ্টেন। বা আমরা যদি শেষ ওভারটাই চিন্তা করি, শেষ ওভারের বোলারও কিন্তু ছিলেন যে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, তিনি কি প্ল্যান করেই যে একদম এই ওভারের মধ্যেই খেলা শেষ করে। ম্যাচটা কিন্তু খুব টান টান হচ্ছিল, অলমোস্ট রানা বল, বাংলাদেশ একটা বাউন্ডারি করে এগিয়ে যাচ্ছিল, তবে একটা উইকেট, স্পেশালি স্বর্ণার উইকেটটা পড়ার পর থেকেই হয়তো বাংলাদেশ সেই যে মোমেন্টামটা ছিল, সেই মোমেন্টামটা হয়তো হারিয়ে ফেলেছে বলে মনে হয়। হ্যাঁ, নিগার সুলতানের হাতে কোনো অপশন ছিল না, তো তার যে অস্ত্রগুলো তারা একে একে সবাই আউট হয়ে যাচ্ছিল, তিনি একা হয়ে যাচ্ছিলেন এবং তার রানের চাপও বাড়ছিল, বল কমতেছিল, রান তখন 9 দরকার, তখন তুলে মারলেন এবং আউট হয়ে গেলেন। আউট হতেই হলো এবং পরবর্তীতে আর তো কোনো ব্যাটার নেই এবং আমরা হেরে গেলাম। 2 বলে আর 9 রান করাও সম্ভব না আসলে, গাণিতিকভাবে যদি 1 রান হয়েছে ওখানে, পরের বলে লাস্ট বলে ডট বল হয়ে গেল। সেই হিসেবে এই যে, এবং এটা কিন্তু এই বিশ্বকাপে প্রথমবার নয়, প্রায় অধিকাংশ ম্যাচেই জয়ের সম্ভাবনা, কাছাকাছি আসা, তীরে এসে তরি ডুবা এবং প্রতিবারই আমাদের খেলোয়াড়দের চোখের অশ্রু। এই যে আজকের ম্যাচটা জয় পেলে কি কোনো ইকুয়েশনের সুযোগ ছিল বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার বা সেমিফাইনালে যাওয়ার? ইকুয়েশন ছিল, তার আগে একটু বলে নেই, আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি, শেষ পর্যন্ত হেরেছি। তারপরেও একটা ইকুয়েশন ছিল, এই ম্যাচ যদি জিততো, তারপরে ম্যাচ আরেকটা ছিল 26 তারিখে, সেটাতেও জিততে হতো, তারপরেও আরও আবার তাকিয়ে থাকতে হতো অন্যান্য দলের দিকে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হতো। তাদের মধ্যে যারা প্রথম ম্যাচ জিতবে, পরের ম্যাচে তারা হারলে সেখানে বাংলাদেশের একটা সুযোগ চলে আসতো। এই ম্যাচ জেতা খুবই জরুরি ছিল এবং ম্যাচ জেতার দিকে এগোচ্ছিল, শেষ পর্যন্ত হলো না। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো, মানুষকে মানে আমার দর্শকদের সমীকরণের এই মারপ্যাচ থেকে মুক্তি দিতেই কি তারা হেরে গেল কিনা আমি বলতে পারবো না। আসলে আমরা যদি একটু ওভারঅল পুরো ওয়ার্ল্ড কাপটা দেখি, এই যে প্রায় সবগুলো ম্যাচেই হেরে যেতে হলো এবং খুব কাছে এসে হেরে যেতে হলো, আমরা যদি ওয়ার্ল্ড কাপের একটু আগে যে প্রস্তুতির যে বিষয়টা, খুব একটা ভালো কিন্তু প্রস্তুতি হয়নি না, তারা ম্যাচ খেলতে পেরেছে 15 সাথে তারা ম্যাচ খেলে প্রস্তুতি নিয়েছে, এটা খুবই ছেলেদের সাথে ম্যাচ খেলে এবং ওগুলো সেই ম্যাচগুলোতেও তাদের হারতে হয়েছে, মানসিকভাবেও তাদের সেই প্রস্তুতি, মনোবলের যে বিষয়টা, যেমন আমরা ছেলেদের সময় দেখি যে ওয়ার্ল্ড কাপের আগে হয়তো ঘরের মাঠে 2-1টা সিরিজ জিতে আমরা খেলতে যাই, বিশ্বকাপে যা হওয়ার হয়। মেয়েদের কিন্তু খুব একটা সেরকম প্রস্তুতিরও সুযোগ ছিল না, তারপরও তারা যতটুকু পারফরমেন্স দেখিয়েছে সেই হিসেবে যদি ভালো প্রস্তুতি পেত, আরও যদি কিছু ম্যাচ খেলার বা টুর্নামেন্ট খেলার সুযোগ পেত, তাহলে কি আমাদের ওয়ার্ল্ড কাপে আরও ভালো পারফর্ম করার এবং সুপার ফোরে যাওয়ার মতো ঐতিহাসিক ঘটনা ঘটার সুযোগ ছিল কিনা, ভালো কিছু করতে পারতো কিনা তা আমি বলবো না একবারে, কিন্তু তাদেরকে ম্যাচ খেলার একটা মানে সুযোগ করে দেওয়া উচিত, কারণ তারাও তো ন্যাশনাল টিম,
তারা কেন অনূর্ধ্ব 15 সাথে খেলবে, ছেলেদের সাথে কেন খেলবে? তারা অবশ্যই ভালো টিম ডিজার্ভ করে তাদের সাথে খেলার জন্য। অনেক দেশকে নিয়ে আসা যেত, কিন্তু ক্রিকেট বোর্ড তা করেনি। এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ প্রথমে যে শুরুটা করেছিল পাকিস্তানকে হারিয়ে, সেটা কিন্তু এক ধরনের খুবই ভালো একটা সাইন ছিল, তারপরে টানা 4টা ম্যাচ হেরে গেল, এটা দুঃখজনক আসলেই। তারপরেও সমীকরণ ছিল, এই ম্যাচে জিতলে আবারও বাংলাদেশের মেয়েরা আবারও বাংলাদেশকে গর্বিত করত, এটা আমরা আশা করেছিলাম, শেষ পর্যন্ত হলো না আসলে। ঠিক তাই। আসলে বিশ্বকাপের বিষয় যখন আসে, স্পেশালি বাংলাদেশের ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে, আমরা আসলে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেই বা পরের বিশ্বকাপকে টার্গেট করে আমরা এই বিশ্বকাপে খেলতে যাই। এই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের লার্নিং পয়েন্টগুলো কি? এটা কি শুধু তাদের পারফরমেন্সেই, নাকি এই যে প্রস্তুতির বিষয়টা যে আসলো, সব কিছু মিলিয়ে সার্বিকভাবে ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই, কিভাবে আমাদের আগানো উচিত? প্লেয়াররা তো খেলতে চায়, মেয়েরা অনেক স্ট্যাটাস দিয়েছে, আপনিও দেখেছেন হয়তো, তাদেরকে অবহেলা করা হচ্ছে, এটা তারা চায় না। তারা প্রথম থেকেই এটার এগনেস্টে পোস্ট দিয়ে বা কথা বলে অনেকভাবে সমালোচিত করেছেন, কিন্তু তারপরেও তাদেরকে ভালোভাবে নিচ্ছে না বিসিবি। এটাতে মানে মেয়েদের কোনো দোষ আমি দেখছি না, কারণ তারা অবশ্যই ভালো প্রস্তুতি নিতে চায়, তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে না। প্র্যাকটিসটা কোথায় করবে? যার ফল এইরকম। তারপরেও 2-3টা ফাইট দিয়েছে, এটা অবশ্যই একটা পাওয়া। অবশ্যই। তো সেক্ষেত্রে তাদের কাঁধে কোনো দোষ থাকবে না আমার মনে হয় যেটা। সেক্ষেত্রে এখানে যারা আমাদের ক্রিকেটার, যারা অভিভাবকরা রয়েছেন, মূল হট্টাগত, তাদের নিশ্চয়ই আর একটু সিরিয়াস হওয়া উচিত এই বিষয়টাতে। কেননা আমরা অন্য খেলাতেও দেখি যে নারীরা যেভাবে সাফল্য নিয়ে আসছে, আমাদের ক্রিকেট মেয়েদের ক্রিকেট দলের যদি এই প্রস্তুতি নিয়ে এতটুকু খেলা হয়, আরও যদি কিঞ্চিত ভালো প্রস্তুতি হতো, তাহলে মনে হয় আরও অনেক ভালো করার সুযোগ সম্ভাবনা থাকতো। সেই প্রত্যাশা নিয়েই আমাদের সামনে যেই ম্যাচটা রয়েছে, আমাদের আরেকটা ম্যাচ খুব সম্ভবত বাকি আছে, আরেকটা ম্যাচ আছে, সেই ম্যাচে এখন মনে হয় না সমীকরণে খুব একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ওভারঅল পুরো ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের শেষ ম্যাচটায় বাংলাদেশের কিভাবে আগানো উচিত বা অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? শেষ ম্যাচ ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া অনেক ভালো একটা টিম, অবশ্যই ফাইট দিবে, বাংলাদেশের মেয়েরা ফাইট দিবে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা দেখেছি প্রতিটা ম্যাচেই তারা একটা ভালো রেজাল্ট নিয়ে এগোচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেকেই জ্বলে উঠছে। প্রথম ম্যাচে যদি বলি, রুবাইয়া হায়দার, তিনি কিন্তু, সেটা তার প্রথম ম্যাচ ছিল, অভিষেক ছিল, সেই ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছেন এবং 50ও করেছেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি মাঠ ছেড়েছেন। এরপরে একটু কিছুটা মানে দুর্বল হয়েছেন, তারপরেও তিনি ভালো খেলছেন। এবং এখন নিগার সুলতানাও যেহেতু ফর্মে ফিরেছে, আমি মনে করি ইন্ডিয়ার বিপক্ষে ভালো একটা ফাইট হবে, আমরা জয় পেতেও পারি। কিন্তু আগে আমরা সমীকরণের মারপ্যাচ থেকে মুক্তি পেয়েছি, মুক্তি দিয়েছি। সেক্ষেত্রে হয়তো অনেকটা নির্ভর থাকবে, হয়তো মেয়েরা শেষ ম্যাচটা আসলে হারানোর কিছুই নেই, নিজেদের সর্বস্বটা দিয়ে দেওয়াটাই হয়তো বা এখন লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের। এবং আমাদেরও প্রত্যাশা থাকবে বাংলাদেশ দল বিশ্বকাপের শেষ ম্যাচ যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর পরিবর্তন করার কিছু নেই। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচ, এমন একটা ম্যাচে যদি বাংলাদেশ জয় আনতে পারে, সেটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। এবং এই প্রত্যাশাই থাকবে বাংলাদেশের বাঘিনীদের প্রতি, টাইগ্রেসদের প্রতি। বাংলাদেশ ক্রিকেটের সবশেষ লেটেস্ট আপডেট পেতে এবং সব খবর নিয়ে স্টার প্লে এবং স্টার নিউজের সঙ্গেই থাকুন।